আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখিত যে আমার সংক্ষেপে খুবই কিছু বলবার চেষ্টা করবো, এরপর আমাকে চলে যেতে হবে খুবই আমার একটা পারিবারিক জরুরি কাজের কারণে। আমি সবার আলাপটা শুনে যেতে পারলে আমার জন্য খুবই ভালো হতো। এরপরও যেহেতু ভিডিও রেকর্ডিং হচ্ছে, কোথাও না কোথাও আমরা পেয়ে যাব এবং সেখানে শুনবো। তো আমি যারা দাওয়াত করেছেন তাদের কাছে আগে সরি বলে নিচ্ছি যে আজকে যারা এখানে আলোচনা করবেন, যেহেতু আলোচনার শিরোনাম দেখেই সবাই এসছেন, সুতরাং আলেমদের কী অবদান আছে এই আন্দোলনে এটাকে তো সবাই অ্যাকনলেজ করবেন, প্রশংসা করবেন। তো আমি তো আমি গালাগালি যাই করি, আমি তো আপনাদের ঘরের লোক, তো সেই হিসাবে আমি প্রশংসা করলে এটার স্পেশাল কোনো আসলে দাম নাই। তো প্রশংসা না করে বরং আমার কাছে ছোটোখাটো কিছু পরামর্শ বলেন, ক্রিটিক বলেন, একটু একটু করে বলে যাই। ধরেন আমারে সমালোচনা করার জন্য হলো, আমার উপর মেজাজ খারাপ করে হলো, আপনি যদি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজের সময় দেন, নিজেরা বসেন, তাহলে সেটাই আমার সার্থকতা। আপনাদের মধ্যে একটা আলাপ উস্কে দেয়া, যে মেজাজ খারাপ করে দেওয়া হলো যে এই লোক এইরকম বাজে কথা বলে, তো এটা তো শিক্ষা দেওয়া দরকার। তাহলে এই ব্যাপারটা আমরা প্রশ্নের উত্তর তৈরি করি। তো এই জন্য হলেও তো এই জন্য আমার কথা আপনাদের জন্য কমফোর্টেবল হবে না, মাফ চেয়ে নিচ্ছি। পরের প্রোগ্রামে আর দাওয়াত পাবো না, সেই ঝুঁকি নিয়ে বলছি। কয়েকটা ব্যাপার, কিনোটটা অন্তত তৈরি করেছে, অসংখ্য ধন্যবাদ আজকে যারা কিনোটটা তৈরি করলেন। কিনোট থেকেই একটু কথা বলি যে 13 থেকে 24 ফ্যাসিবাদের পতনে আলেম সমাজের রাজনৈতিক অবদান, শব্দ ইজ রাজনৈতিক অবদান। এই কথা বলতে যে এরপরে আপনারা যেমন 2013 শাপলা চত্বরে গণহত্যা, ফ্যাসিবাদের গোড়াপত্তন, এখানে বলতে যেয়ে প্রথম পয়েন্টে বলেছেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই আল্লাহ ও রাসূলের সম্মান রক্ষা করবার জন্য হেফাজত ইসলাম আন্দোলন করেছে। এখানে দুটো ব্যাপার, প্রথম হলো আপনার পুরো কিনোট যেহেতু রাজনৈতিক অবদান, তাহলে রাজনৈতিক অবদানের মধ্যে হেফাজতের আন্দোলন আছে, মোদি বিরোধী আন্দোলন আছে, সব কিছু আছে। তাহলে আপনি এখানে কিন্তু আবার বলছেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই। আমি ধরে নিচ্ছি এটা আপনারা খুব ভালো নিয়তে বলেছেন। প্রথম কথা হলো রাজনীতি মানেই তো দলীয় রাজনীতি না। একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা এস্টাবলিশমেন্ট তার ক্ষমতা ব্যবহার করে আপনাকে যেভাবে নিগৃহীত করতে চায়, আপনি তার বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ান, সেটা কোনো সাইনবোর্ডে যদি না থাকে, ব্যানারও না থাকে, নামও না থাকে, এটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল মুভমেন্ট। এর আমরা এই পলিটি হয়ে উঠতে হবে, আমাদেরকে রাজনৈতিক হয়ে উঠতে হবে। এই রাজনৈতিক পলিটিক্যাল কনসাসনেস, আমাদের রাজনৈতিক সচেতনতা বোধ তৈরি হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব আমরা একটা সংগঠন হব কি না। এর আগে তো আমাদের ধরেন আমি খুব যদি বাজেভাবে বলি, বাংলাদেশে এই যে এইখানে আমাদের ভাই যিনি কিনোট পড়েছেন, ভবিষ্যতে করণীয় আলেমদের অবদান প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় পুনর্গঠন, এখানে অনেকগুলো বলেছে যে এই আন্দোলনে আলেমদের ভূমিকা দিতে হবে, অনেকগুলো হবে, এটা করতে হবে। আলেমদের কে করবে, কে দিবে বলেন তো, যে এটা করতে হবে, এটা করে দিতে হবে, ইতিহাসে আলেমদের নাম লিখতে হবে, কে লিখবে? ভাই, এই দুনিয়ায় ভাইরেও ভাই স্পেস দেয় না ক্ষমতার মোহে। আপনি পারলে ইতিহাসে নিজের অংশ করে নেবেন, অথবা আপনার এক পয়সাও দাম থাকবে না, কেউ আপনার করে দিবে না। যতদিন না পর্যন্ত সেই ক্যাপাসিটি, সেই ক্যাপাবিলিটি আপনার তৈরি না হবে যে আপনার কাছে যেন মানুষ এসে বলে যে ভাই এইখানে তো আমারও স্টেক আছে, আপনি আমাকে দিচ্ছেন কেন, সেইটা না হওয়া পর্যন্ত আপনারা কেউ স্টেক দিবে না। তো এই যে আপনি এই কথাগুলো কাকে বলছেন? এর আন্দোলন করবার সময় তো আপনি কাউকে জিজ্ঞেস করা লাগে নাই। আপনি 70 জন শহীদ হওয়ার সময় তো কারণ ভাই আমি কি শহীদ হইতে পারবো, ভাই আমি কি রাস্তায় নামতে পারবো, আপনি কি কাউকে জিজ্ঞেস করছেন? তা আপনি যেহেতু কাউকে জিজ্ঞেস না করে শহীদ হইতে পারছেন, আপনি কাউকে জিজ্ঞেস না করে আন্দোলন করতে পারছেন, এর ওই যোগ্যতাটা, ওই দেশপ্রেমটা ছিল। এখন এই শহীদকে, এই আন্দোলনকে কিভাবে আপনি মূলধারায় রাষ্ট্রের মধ্যে স্টেক নেবেন, এইটা আপনারা কেউ করে দিবে না। আপনাকে হয়তো ভালো কিছু কথা বলবে পলিটিক্যাল পার্টি, কখনো বিএনপি বলবে, কখনো নতুন দল বলবে, কখনো জামাত বলবে, শুধু আপনার ভোটের জন্য, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ওই শক্তিশালী জায়গায় যাবেন। তো এই যে শক্তিশালী জায়গায় যাওয়ার যেই একটা লম্বা জার্নি, বাংলাদেশে একটা মজা করে খুব কথা আছে যে বামপন্থীরা তো ইসলামিস্টদেরকে দেখতে পারে না, আর ইসলামিস্টরাও বামপন্থীদেরকে দেখতে পারে না, কিন্তু দুজনের একটা মিল আছে কিন্তু, জানেন কি না? 3 জন বামপন্থী এক জায়গা হইলে একটা রাজনৈতিক দল করে, আর 3 জন হুজুর এক জায়গা হইলে একটা নতুন দল করে, এবং দলের নাম এত শক্ত হয় তাই এমনি মানুষের পর তো জান বের হয়ে যায়। এই দেখেন, আপনি এখন ধরেন আমি কয়েকটা প্রশ্ন, আপনি বলবেন এই প্রশ্নগুলো আপনি আমাদের কুশকে দেখান,
যেহেতু বলছেন রাজনৈতিক অবদান, তাহলে তো পলিটিক্যাল কথাবার্তা বলতে হবে। ধরেন আমি খুব বাজেভাবে বললাম, এখন এইখানে 3-4টা টিভির ক্যামেরা পার্সন বা সাংবাদিক যিনি নারী, এইটা কাভার করতে আসছে, আমাদের সামনের আলেম ওলামারা কী করবেন এইটা তাদের ঠিক করতে হবে। এইটা কেন বললাম, আমি এমন একটা প্রোগ্রামে দাওয়াত ছিলাম একটা বড় ইসলামী দলের, সেই ইসলামী দলে যখন একজন নারী সাংবাদিক এসছে, তখন সেখানে যিনি চিফ গেস্ট ছিলেন তখন উঠে বের হয়ে চাইতেছিল। এখন এটা তো একটা ক্রাইসিস। একদিকে তার পর্দার এই বিধান আছে, অন্যদিকে আপনি তো মিডিয়ায় বলে দিতে পারবেন না যে আপনার পুরুষ সাংবাদিকই পাঠাইতে হবে, সেটা তার ফ্রিডম, তাকে দিতে হবে। এখন এই নারী প্রশ্ন আপনি কীভাবে ডিল করবেন? ধরেন আমরা যে 70 জন শহীদ হইলাম আপনাদের আনন্দের মধ্য থেকে, এই শহীদ হওয়ার পিছনে আমাদের যে বোরকা পরে আমাদের মায়েরা স্কুটি চালিয়ে খাবার নিয়ে আসছে, সেই ছবি আমরা দেখছি না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ফ্রেমিং ভেঙে একটা টি শার্ট আর জিন্স পরা একটা মেয়ে, তার পাশেই আর একটা মেয়ে পুরো মুখ ঢাকা বোরকা পরা, দুজনে হাত ধরে লাঠি নিয়ে বের হয়েছে হল থেকে। অভূতপূর্ব দৃশ্য বাংলাদেশে। তো এইটাকে আপনি কীভাবে এই ফ্রেমিংটা করবেন? সুতরাং এই যে আমাদের নারীরা যারা আমরা আন্দোলনে যাওয়ার আগে আমাদের খাবার তৈরি করে দিল, রাস্তায় রাস্তায় আমাদের জন্য বোরকা পরে খাবার নিয়ে আসলো, সেই নারীরাও কি আজকে এই প্রোগ্রামে আছেন? তাহলে রাজনীতি কি শুধু পুরুষের রাজনীতি? এখন আপনি বলবেন যে একটা নতুন নারীবাদ নিয়ে আসছে। না, নারীবাদ না তো, কারণ আপনার ঘরে যে 5 জন নারী আছে তারা তো ভোট আছে। আপনি দাঁড়াইলে আপনারে ভোট দেওয়ার ক্যাপাসিটি আপনার ঘরের নারীর কি আছে? মানে আপনার ভোট, আপনার ব্যালট পড়ে আপনারে ভোট দিবে, অন্য 10 জন নারীদের গিয়ে কনভিন্স করবে পর্দার সাথে, সেই ক্যাপাসিটি আমাদের নারীদের কি আছে? এই কথা বললে তো আপনারা রাগ করেন। তো যদি রাগই করেন তাহলে আবার রাজনৈতিক অবদানের কথা বলবেন, সবই আমরা লিওয়াজ হিল্লা করব। এই যে জীবন দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, এখন আবার আল্লাহ সন্তুষ্টির জন্য মাদ্রাসা চালাইতে থাকবো। এবং এত ভালো কথা বলে লাভ নাই। আপনার মানে এটা বলছি না, বাংলাদেশের যেরকম বাংলায় 24-এর জন্য জান দিয়ে আলেমও আছে, বাট যারা কওমি জননী উপাধি দিছে তারাও তো আলেমই। এখন বলবেন ওলামায়ে সু, তারাও তো মূলধারার আলেমই ছিল। গোপালগঞ্জ থেকে বাসকে বাস ভৈরে এসে বাইতুল মোকাররম রক্তাক্ত করলো কিছুদিন আগে কারা? সব থেকে বড় বলি, নাম ধরে বলবো না, আপনারা যারা আরো বড় আলেম আছেন তারা তো জানবেন। তিনি 16 ডিসেম্বরের একটা প্রোগ্রামে উঠে বলছেন 16 ডিসেম্বর উপলক্ষে এক এলাকায় একটা মাহফিল করা হয়েছে। এখন তিনি বিভাগের নেতৃত্ব আছেন, এমন একজন বড় আলেম। তিনি বলছেন 16 ডিসেম্বরে আবার আপনারা মাহফিল করবেন কেন? দেশে পাকিস্তান হইছে না ভারত হইছে, স্বাধীন হইছে না কি হইছে, এটা নিয়ে আপনার আমার কাজ কি? আমার কাজ দুইটা আপনাদের। এক হইল ঠিকমতো ইমামতিটা করতে পারতেছেন কিনা, মাদ্রাসা চালাইতে পারতেছেন কিনা, আর ঠিকঠাক মতো দেওবন্দে পড়তে যাইতে পারতেছেন কিনা। এটা তো আলেমদের মধ্য থেকেই বলছে। এই যে বৃহত্তর একটা জনগোষ্ঠীকে অ্যাপলিটিক্যাল করে রাখা কারা করেছে? আলেমরাই তো করেছে। হ্যাঁ, এই আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, যারা শহীদ হয়েছে, তারাও তো আলেমই নিশ্চয়ই। এখন আমি এই কথাগুলো কেন বলি? আমি তো জানি এই প্রোগ্রাম শেষে আপনাকে কেউ না কেউ প্রশ্ন করবে, আপনারা নারী মিডিয়ার কিছু হবে না দেখবেন, তবুও মিডিয়া নিউজ হয়ে যাবে অমুক অনুষ্ঠানে নারী সাংবাদিককে হেনস্থা হয় না আপনাদেরকে নিয়ে। তো এই প্রস্তুতি তো আপনার নিতে হবে। যদি নারী সাংবাদিক অ্যালাউড থাকে, কেন 10 জন বোরকা পরা আমার বোন, আমার মায়েরা তাহলে এখানে থাকতে পারবেন কি না? তাহলে এটা বলে দিতে হবে আমরা রাজনীতি করবো কিন্তু নারীদেরকে ছাড়া, মানে করবো কিন্তু রাগঢাক করে বলবো না। এইটা তো আসলে ভালো সুন্দর জিনিস না। তো আমি আপনাদেরকে ধরেন আরও যদি বাজে কথা বলি, বাংলাদেশে যতগুলো মাদ্রাসা, বড় মাদ্রাসা, অতগুলো রাজনৈতিক দল। বা এই যে মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা আবাসিকে থাকে, একমাত্র তার একাডেমিক টেক্সটের বাইরে 1 পৃষ্ঠা ভিন্ন বই পড়বার সুযোগ তার আছে? সাপাং সাপাং করে তারা পিটেই আসেন, আপনি এই সেখানে রাজনৈতিক অধিকারের কথা বলেন। মাইন্ড করেন না, আমি নিজে বলি। এই যে চৌধুরীপাড়া যে বড় মাদ্রাসা, এইটার পাশের ঘটনা বলে আমি শেষ করি। আমার আপনারা সারাদিন গালিগালাজ করলেও লাভ নাই, কারণ আমি আপনাদের পক্ষ বলি আপনাদের ভোট পাওয়ার জন্য না, ইনসাফের লড়াইয়ের জন্য। কারণ আপনার মাজলুম, যতদিন আপনি জালেম না হয়ে উঠবেন, আপনার পক্ষে কথা বলা আমার নৈতিকতা এবং আমার যে আল্লাহ, সেই আল্লাহ প্রদত্ত আমার প্রতি আমি ওয়াজিব মনে করি। চৌধুরীপাড়া মাদ্রাসার ওখানে পাকিস্তান ভারত একদিন ফাইনাল খেলা চলে, বিরাট, মাদ্রাসার পাশে গ্যারেজ। এই কথাগুলো কেন বলি? আপনি রাজনীতিবিদ হবেন, রাষ্ট্র নির্মাণ করবেন। আরে আলেমদের কি বাংলাদেশে মাদ্রাসা ছাত্রের কোনো দেশ আছে? তারপর বলবেন রাষ্ট্র, সেই রাষ্ট্রের সিভিল মানে নাগরিক হয়ে ওঠা তো আরও পরের প্রশ্ন। সেইখানে রিক্সার একটা বড় গ্যারেজ, আমরা বন্ধুরা মিলে ক্রিকেটের ফাইনাল ম্যাচটা দেখতেছি ভারত পাকিস্তান। স্বাভাবিকভাবেই কওমি মাদ্রাসার ছেলেরা ওরা অনেকে 20-30 জন ওইখানে আসছে, এসে খেলা দেখতেছে। তো আমরা তো বুঝি একটা মাদ্রাসার নিয়মকানুন থাকে, তার মধ্যে তো এরভাবে খেলা দেখতে যাওয়া যায় না। এরপরে 2 জন উস্তাদ সেখানে গেছেন যে তাদেরকে এখন ধরে সেখান থেকে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখেন, এটুকুন সম্মান যদি আপনি আপনার ছাত্রকে দিতে না পারেন, আপনার মাদ্রাসার বাহিরে এখনও আপনাদের ছাত্ররা যে বাইরে রাখে না, এটা আপনাদের প্রতি করুণা করে, করুণা।
এখন যে জেনারেশন তৈরি হয়েছে কয়দিন পর সেই সম্মানটা আপনি পাবেন না। আপনার বাপে আপনার মাদ্রাসায় ভর্তির সময় বইলে দিয়ে যাইতো, হুজুর খালি হাড্ডি গুড্ডি চাই, আর কিছু চাই না। আর এখনকার বাপেরা একটা পিটান দিলে গিয়ে থানায় মামলা করে। যুগ বদলাইছে, যুগের সাথে যদি আমরা নিজেরা না বদলাই আমরা অপাঙ্ক্তেয় হয়ে যাব। যেটা বাজে হলো, কমপক্ষে 200 মানুষ সেই গ্যারেজে আমরা খেলা দেখি। 2 জন ওস্তাদ গুরু গম্ভীরভাবে আসলেন, সোজা মাদ্রাসার ছাত্রগুলোর লাইন দেওয়া হলো 200 মানুষের সামনে। এরপর গেট থেকে একজনকে বের করতেছে, আর একজনকে 2টা কইরে বেতের বাড়ি মারতেছে। অদ্ভুত। 5টা করার পরে আমি গিয়ে রুখে দিলাম, প্রচণ্ডভাবে ঝগড়া করলাম 2 জন আলেমের সাথে। আমি বললাম, আপনাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কোনো সম্মান দেয় না, এই জন্য মানুষকে সম্মান দেওয়া শেখেন নাই। খালি মানুষেরটা খান, নিজের পয়সা জীবনে খান না, সেই শক্তি দিয়ে পোলাপানরে পিটাইতেছেন। ওরে নিয়ে আপনার আইন তো, ওরে নিয়ে পিটান, ঝুলান, বাপমারে ডাইরেক্টলি পাঠান। কিন্তু এইখানে যে আরও 200 মানুষ আছে, এই 200 মানুষের সামনে জোরে আপনি পিটাইতেছেন। এই 200 মানুষ জীবনে, এই ছাত্রগুলোর জীবনের রাস্তায় দেখলে সালাম দিবে, সম্মান করবে? ওর কোনো নাগরিক মর্যাদা দূরের কথা, কোনো মানবিক মর্যাদা থাকবে? ও তো রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় হুজুর খাই খাজুর এগুলো কই তোরে চেতাইবে। ওই যে তারেক মাসুদের মাটির ময়না সিনেমায় আপনাদের মনে আছে যে একটা ছেলে মাদ্রাসার, ও বলতেছে মাদ্রাসা যখন ভর্তি হয়েছে ওর নাম আনোয়ার, ওরা বলতেছে আনোয়ার জানোয়ার। এই আনোয়ার জানোয়ার এটা তো এমনি আসে না, এটা বুঝতে পারতে হবে। সুতরাং আপনি আপনার ছাত্রের মানুষের সামনে ফালাই পিটাইতেছেন জনমের পিটান। আপনারাও তো হাসিনা শাপলা চত্বরে ফালাই জনমের পিটান পিটাবে, কিন্তু পক্ষে বলার লোক পাবেন না। কোত্থেকে আসছে এই চিন্তা একবার করছেন? সম্মান করতে শিখতে হবে প্রত্যেকটা ছেলেকে। আপনি বলতে পারতে হবে, ওরে আপনি লিল্লে বোরিং খাওয়ান মনে করেন, আরে আপনিও তো সেই লিল্লে বোরিং এর খাবার খান। যেই বাচ্চারা আপনি পিটান এইটা মনে করি না যে ওর বাপ মা লিল্লে বোরিং 1 টাকা দেয় না, আমরা মাদ্রাসায় টাকা দিয়ে খাওয়াই সুতরাং শাসন করবো না। ওরে বাবা, আপনি যে এইখানে মোহতামিমগিরি করেন, আপনিও তো মানুষের টাকাই খান, আপনি কার টাকা খান? যেই টাকাও খায় সেই টাকা আপনিও খান, বরং যেই গরু আসে তার রানটা আপনি খান আর মাথার মাংস ওরে দেন। এই কথার প্রশ্নের সমাধান করতে হবে। নতুন বাংলাদেশে কওমি মাদ্রাসার ছাত্ররা আগে শুধু তাকে ছাত্র বলতে পারতে হবে, মানবিক অধিকার দিতে পারতে হবে। এই সম্মান যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে না শিখি, বাইরের মানুষের সম্মান তো দূরের কথা, আমরাই কোনোদিন সম্মান পাবো না। সুতরাং নাগরিক হয়ে ওঠা তো অনেক পরের প্রশ্ন। তো এত চিল্লে পাল্লার মধ্যে সংক্ষেপে যেটা বলি, কিনোটটা আমি মনোযোগ দিয়ে যেটুকুন পড়ার চেষ্টা করেছি, একটা কথা বলে শেষ করব। আপনার শাপলা চত্বরে একটা কথা বলেছেন, মানবাধিকার সংগঠন অধিকার বলেছে 61 জন শহীদ। এরপরে ভাই এখানে একটা কমেন্ট দিয়েছেন যে আপনাদের কাছে 1000 শহীদ অন্ততই আছে। তা আমি বলবো, আপনাদের কাছে যদি 1000 শহীদ থাকে, এই জুলাই 6 মাস হয়ে যাওয়ার পরও এখনও কেন তার কোনো ডকুমেন্টেশন করেন নাই, প্রেস মিডিয়া ব্রিফ করেন নাই? কেন করেন নাই? এ পর্যন্ত করেন নাই। তাহলে আপনাদের প্রথম কাজ হলো এখনই সেই ডাটাবেস তৈরি করে জনসম্মুখে প্রকাশ করা। আর সেইটা যদি করতে না পারেন, আল্লাহর ওয়াস্তে এরকম কোনো, আপনারা বলবেন আরও অনেক শহীদ হয়েছে, কিন্তু ফিগার বলবেন না। এই ফিগার দিয়ে কিন্তু আগামী বাংলাদেশে আবার আপনাকে নাই করে ফেলা হবে। সুতরাং ভাইয়েরা আমার, আমি চাই এই দাড়ি, এই টুপি, এই জুব্বা নিয়েই যেন আপনি কোনো ধরনের হীনমন্যতা ছাড়া গণভবনে পৌঁছাই যেতে পারেন, বঙ্গভবনে পৌঁছাই যেতে পারেন। আর এই জন্য এই যে তুষার ভাইয়ের কাছে বা জাহিদের কাছে বা আমাদের কাছে আপনি একটু কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এই হীনমন্যতাও যেন আপনার তৈরি না হয়। সুতরাং আপনাদের প্রচুর যোগ্যতা অর্জন করতে হবে। খেয়াল করেন, এই যে আমার দেশ দেখলাম একটা সিরিজ লেখা ছাপলো, ফ্যাসিবাদের আমলে যেসব আলেমদের উপরে কি ভয়াবহ নির্যাতনটা হয়েছে। এখন একটা প্রশ্ন যদি আপনাদেরকে বলি, আপনারা এই লড়াইয়ে মনে করলেন আমার দেশ আপনার একটা বিরাট বন্ধু, ভেরি গুড। এখন এই আমার দেশে যেখানে আলেমদের এই লেখাটা নিয়ে ছাপাচ্ছে, তার উল্টো পাশেই তো বিনোদনের পৃষ্ঠাও আছে। এই বিনোদনের পৃষ্ঠা কি আপনি পড়বেন না তো? তাইলে এমন একটা পত্রিকা যে পৃষ্ঠায় ভেগানা নারীদের ছবিও ছাপা হয়, কিন্তু আপনি যে এত কষ্ট করতেছেন সেটা ওইখানেই ছাপা হইতেছে, এর মানে বিকল্প আমার দেশ আপনার তো নাই। সুতরাং আমার এতক্ষণ ঝগড়াঝাটির উদ্দেশ্য হলো, ভাইয়েরা আমার, নতুন বাংলাদেশ আমাদেরকে সুবিধা দিয়েছে, যদি কেউ জঙ্গি না হয় তার জঙ্গি ট্যাগ দেওয়া যাবে না। সুতরাং আমাদের নতুন বাংলাদেশে স্টেক পাইতে হলে নিজের লড়াই নিজেকে লড়তে হবে, নিজের যোগ্যতা নিজেই অর্জন করতে হবে, এবং সবার আগে আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বোনদেরকে আমাদের নিজেদের সম্মান করতে হবে। সেই বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে পারলে ইনশাল্লাহ আমাদের সবার বাংলাদেশ হবে। আমাকে এত অধৈর্য নিয়ে শোনার জন্য আপনাদের অনেক শুকরিয়া। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।